হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 5th পেপারটি রয়েছে, পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে রাজপুত জাতির উত্থান ও সে সম্পর্কিত বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। সিইউবিএ হিস্ট্রি অনার্স 4th সেম ডিএসসিসি 5। প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগে ভারতে রাজপুত জাতির উত্থান। কিভাবে আদি মধ্যযুগে অর্থাৎ 650 থেকে 1200 সাল এই সময়ের ভিতরে এই রাজপুত জাতির উত্থান কিভাবে হচ্ছে এবং সেই উত্থান সম্পর্কিত ঐতিহাসিকদের মধ্যে বিতর্কগুলো কি রয়েছে। তা প্রথমে আমরা দেখব যে রাজপুত জাতি কোন প্রেক্ষাপটে আবির্ভূত হচ্ছে ভারতবর্ষে। দেখো, হর্ষবর্ধনের মৃত্যুর পর, হর্ষবর্ধনের মৃত্যু 647 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাস কিন্তু এই রাজপুত জাতির ইতিহাস। 712 সালে আরব দেশে সিন্ধু অভিযান হয়, মানে আরবদের সিন্ধু অভিযান হয় 712 সালে। এরপর 1191 সালে ভারতবর্ষে তুর্কি আক্রমণ হয়। এই আরব আক্রমণ এবং এই তুর্কি আক্রমণের মাঝে এই যে 500 বছর, 712 থেকে 1200, আরব আক্রমণ ও তুর্কি আক্রমণ, মাঝের এই সময়টাকে বলা হচ্ছে রাজপুত যুগ। এই সময়ে একাধিক রাজপুত জাতির উত্থান ঘটে, যেমন পারমার, সোলাঙ্কি, কলচুরি, চৌহান, চালুক্য, চেদি, এরকম একাধিক রাজপুত জাতির উত্থান আমরা লক্ষ্য করি। এখন রাজপুত জাতির এই উত্থান নিয়ে একাধিক মন্তব্য রয়েছে। বিশেষ করে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তার হর্ষচরিত গ্রন্থে তিনি বলেছেন যে এই রাজপুত জাতিরা ছিল উচ্চ বংশীয় ক্ষত্রিয়, উচ্চ বংশীয় ক্ষত্রিয় এবং এরা চন্দ্র ও সূর্যের বংশধর। তা সেই থেকে আমরা রাজপুতদের জাতির উত্থান সম্পর্কে একটা আলোকপাত পাই এই হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের অভিমত থেকে। এরপর যেটা রয়েছে সেটি হচ্ছে অগ্নিকুল মতবাদ। দেখো, একজন ব্রাহ্মণ কবি আছে চাঁদ বরদাই, তার লেখা পৃথ্বীরাজ রাস, এই কাব্যে বলা হচ্ছে যে বশিষ্ঠ মুনি রাজস্থানের আবু পাহাড়ে 14 দিন ধরে যজ্ঞ করেন এবং যজ্ঞে কি জন্য যজ্ঞ করেন? বীরের প্রার্থনা করেন যজ্ঞের ভিতর দিয়ে, এবং এই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে এক একজন বীরের আবির্ভাব ঘটে এবং এই এক একজন বীরের থেকে এক একটা রাজপুত জাতির আবির্ভাব ঘটে। এবং এই যে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, একে বলা হয় অগ্নিকুল মতবাদ। আধুনিক কালের অনেক ঐতিহাসিক একে বলেছে অবাস্তব, ভিত্তিহীন, এর কোনো মানে নেই। তো যাই হোক, অগ্নিকুল মতবাদ দিয়ে আমরা রাজপুত জাতির উত্থান আমরা আলোচনা করে থাকি, কারণ এটা একটা জনপ্রিয় মতবাদ। এরপরে দেখো রয়েছে গৌরী শঙ্কর হীরাচাঁদ ওঝা বলে একজন নৃতাত্ত্বিক, তিনি হিস্ট্রি অব রাজপুতনা গ্রন্থে বলছেন খাঁটি আর্য জাতির সন্তানরাই ছিলেন রাজপুত জাতি, খাঁটি বিশুদ্ধ আর্য জাতি। যেমন হিটলার নিজেকে বলতেন বিশুদ্ধ আর্য জাতির সন্তান, ঠিক সেই রকম খাঁটি আর্য জাতির সন্তান ছিলেন এই রাজপুতরা। রাজপুতরা মুসলিম আক্রমণ প্রতিহত করে হিন্দু সভ্যতা সংস্কৃতিকে যেভাবে রক্ষা করেছিলেন, তার জন্য তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করে থাকি। ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষক, শৌর্য বীর্যের প্রতীক ছিল কিন্তু এই রাজপুত, এবং তাদেরকে খাঁটি আর্য জাতির সন্তান বলে মনে করছেন গৌরী শঙ্কর হীরাচাঁদ ওঝা তার হিস্ট্রি অব রাজপুতনা গ্রন্থে, এবং তার এই বক্তব্য নৃতাত্ত্বিক গবেষণাও কিন্তু প্রমাণিত হয়েছে। এরপরে দেখব আমরা কর্নেল টড, কর্নেল টডের বক্তব্য। কর্নেল টড একটা গ্রন্থ লিখেছেন অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান, খুব বিখ্যাত গ্রন্থ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান। এই গ্রন্থে তিনি বলছেন ভারতবর্ষে যে বিভিন্ন বিদেশি জাতিরা এসেছিল, যেমন শক, কুষাণ, গুর্জর, প্রতিহার বা এখানে হুন জাতি, এই জাতিগুলো ভারতবর্ষে এসে ভারতীয়দের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এবং তার ভিতর দিয়ে এই ভারতীয় নারীরা যে বীরের জন্ম দেয়, সেই বীররাই হলো এই রাজপুত জাতি, এমনটাই বলছেন কর্নেল টড। কর্নেল টডের এই বক্তব্য
অর্থাৎ এই বিদেশি জাতি থেকে আর্য জাতি রাজপুত জাতির উত্থান, কর্নেল টডের এই বক্তব্য পরবর্তীকালে ডক্টর ভান্ডারকর এবং উইলিয়াম ক্রুক তারা কিন্তু এই মতকে সমর্থন করেছেন, স্বীকার করে নিয়েছেন। এরপরে দেখবো আমরা ডক্টর স্মিথের অভিমত, ডক্টর ভিনসেন্ট স্মিথের অভিমত। তিনি বলছেন যে দেখো, আর ভারতবর্ষের এই হিন্দুরা এই সতীদাহ প্রথা, জহর ব্রত, সূর্য আরাধনা এগুলো করতেন, আবার রাজপুতরাও এগুলো করতেন। ফলে তারা ভারতীয় জাতির একটা অংশ ছিল এবং এই জাতি ছিল একটা মিশ্র জাতি। বিদেশি জাতির সাথে সংমিশ্রণের ভিতর দিয়ে এই রাজপুত জাতির উত্থান ঘটে। অর্থাৎ রাজপুত জাতি ছিল ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে একটি মিশ্র জাতি। নৃতাত্ত্বিক গবেষণায় আমরা প্রমাণ পেয়েছি যে আর্যরা হচ্ছেন, মানে রাজপুত জাতি হচ্ছে আর্য জাতির অন্তর্ভুক্ত। তা আর্যদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, যেমন বাণভট্টের বক্তব্য, এরপরে আমরা দেখেছি যে অগ্নিকুল তত্ত্ব, তারপরে আমরা দেখছি গৌরীশঙ্কর হীরালাল ওঝার বক্তব্য, ডক্টর স্মিথের বক্তব্য, কর্নেল টডের বক্তব্য। এই বক্তব্যগুলোর ভিতর দিয়ে তৈরি হয়েছে এই বিতর্ক। এরপরে আমরা যেটা দেখব যে যে জাতিগুলোর উদ্ভব হলো, রাজপুত জাতি কিন্তু একটা জাতি নয়, এর মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে। যেমন কয়েকটা গোষ্ঠীর নাম আমি এখানে বলছি। দেখো, দিল্লি ও আজমিরের চৌহান বংশ, যার রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, শক্তিশালী রাজা ছিলেন, এবং পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষে মুসলিম শাসনের সূত্রপাত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধের ভিতর দিয়ে। গুজরাটের ছিল চালুক্য বংশ, সব রাজপুত বংশ। কনৌজের গাহড়বাল বংশ, জয় সিং ছিল এখানকার রাজা। বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, এছাড়া রয়েছে গোদাবরী নর্মদা নদীর মাঝে চেদি বংশ, মালবের পারমার বংশ, জব্বলপুরের কলচুরি বংশ, এবং রয়েছে কাথিয়াওয়াড়ের সোলাঙ্কি বংশ। এই সবগুলো রাজপুত বংশ এবং এদের উত্থান এই মতবাদগুলোর ভিতর দিয়ে হয়েছে। এই সমস্ত বক্তব্যগুলোর ভিতর দিয়ে তাদের উত্থানকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এটা নিয়েই বিতর্ক। এবং এই সমস্ত রাজপুত জাতিগুলির উপরে অল্প বিস্তর, তারা কোথায় রাজত্ব করতেন, কে রাজা ছিলেন, তাদের ক্ষমতা কি ছিল, কিভাবে তারা ধ্বংস হলো, সব কিন্তু তার একটা বিবরণ প্রতিটা জাতি ধরে ধরে তোমাদেরকে আলোচনা করতে হবে। তা শেষ পর্যন্ত দেখা যায় যে ভারতবর্ষের দ্বাদশ শতকে মুসলিম শাসনের সূচনা হয়। এছাড়া রাজপুতদের মধ্যে অন্তকলহ দেখা দেয়। এই সমস্ত কারণে রাজপুত শক্তিগুলি ধীরে ধীরে আস্তে আস্তে পতনের দিকে এগোতে থাকে। তো এই ছিল রাজপুত জাতির উপর একটা সংক্ষিপ্ত আলোচনা। এর 20 নম্বরের অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে এবার তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার ডিএসসিসি 7, 20 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে রাজপুতদের উত্থান সম্পর্কিত বিতর্ক আলোচনা করো। উত্তরটি এইভাবে লিখবে, দেখো, রাজপুত হলো রাজপুত্র শব্দটির অপভ্রংশ রূপ। হর্ষবর্ধনের পরবর্তীকালে উত্তর ভারতে রাজপুত জাতির উত্থান ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য অধ্যায়। হর্ষবর্ধনের মৃত্যুর 647 খ্রিস্টাব্দ পর থেকে ভারতে তুর্কি আক্রমণের পূর্ব পর্যন্ত সময়কালকে, বিশেষত 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলে অভিহিত করা হয়। এই সময়কালে উত্তর ভারত জুড়ে একাধিক রাজপুত রাজবংশের উত্থান ঘটে। দ্বাদশ শতাব্দীতে ভারতে মুসলিম আক্রমণ প্রতিহত করে হিন্দু ধর্ম, সংস্কৃতি ও সভ্যতাকে রক্ষা করার ক্ষেত্রে রাজপুত জাতির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে অষ্টম ও দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে ভারতের রাজনৈতিক ইতিহাসে রাজপুতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুগে উল্লেখযোগ্য রাজপুত রাজবংশগুলি হল বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, চেদির কলচুরি বংশ, মালবের পারমার বংশ ইত্যাদি। প্যারা করে, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে ইতিহাসবিদ ও পণ্ডিত মহলে বিতর্ক আছে। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের মতে উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত। এই রাজপুতরাই সূর্য ও চন্দ্রের বংশজাত ছিল। ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রাস কাব্যে বলেছেন যে বশিষ্ঠ মুনি আবু পাহাড়ে 14 দিন ধরে যজ্ঞ করে বীরের প্রার্থনা করেছিলেন। ফলস্বরূপ এই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, কলচুরি, সোলাঙ্কি প্রভৃতি রাজপুত বীরের জন্ম হয়। রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত এই মতবাদ অগ্নিকুল মতবাদ নামে পরিচিত।
অবশ্য আধুনিক কালের ইতিহাসবিদগণ এই মতবাদকে সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন বলে মনে করেন। প্যারা করে হিস্ট্রি অব রাজপুতানা গ্রন্থে গৌরী শঙ্কর হীরাচাঁদ ওঝা উল্লেখ করেছেন যে রাজপুতরা ছিলেন খাঁটি আর্য জাতির সন্তান। নৃতাত্ত্বিক পরীক্ষার ভিত্তিতে অনেকে এই অভিমতকে সমর্থন করেন। ইংরেজ ইতিহাসবিদ কর্নেল টড তার অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থে বলেছেন যে বহিরাগত শক, হুন, কুষাণ, গুর্জর প্রভৃতি বৈদেশিক জাতির মানুষ ভারতীয় নারীদের বিবাহ করে। পরবর্তীকালে এই নারীদের বীর সন্তানরাই রাজপুত নামে পরিচিত হয়। ডক্টর ভান্ডারকর, উইলিয়াম ক্রুক প্রমুখ ইতিহাসবিদও মনে করেন যে বৈদেশিক জাতি থেকেই ভারতের রাজপুত জাতির উৎপত্তি হয়েছে। ইতিহাসবিদ ডক্টর ভিনসেন্ট স্মিথ রাজপুতদের আর্য জাতির বংশধর বলে মনে করেন না। তিনি বলেন যে রাজপুতরা সতীদাহ, জহরব্রত, সূর্য আরাধনা ইত্যাদি আর্যদের রীতিনীতি পালন করত বলে অনেকে তাদের আর্য বলে মনে করেন, কিন্তু আর্যদের এই প্রথাগুলি অধিকাংশ ভারতীয়র কাছে পরিচিত ও প্রচলিত ছিল, তাই তিনি রাজপুতদের একটি মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন। নৃতাত্ত্বিক পরীক্ষার দ্বারা অনেক ইতিহাসবিদ প্রমাণ করতে চেয়েছেন যে রাজপুতরা আর্য জাতির অন্তর্ভুক্ত। প্যারা করে ভারতের রাজপুত রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাটের চালুক্য বংশ, আজমির ও দিল্লির চৌহান বংশ, কনৌজের গাহড়বাল বংশ, বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, মালবের পারমার বংশ প্রভৃতি। প্যারা করে চতুর্থ বিগ্রহরাজের আমলে আজমিরের চৌহান বংশ শক্তিশালী হয়ে ওঠে। চৌহান শাসক বিগ্রহরাজ দিল্লি, পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি অঞ্চল জয় করে চৌহান আধিপত্যের প্রসার ঘটান। এই বংশের শেষ শাসক তৃতীয় পৃথ্বীরাজ কালিঞ্জর আনহিলবার গুজরাটের রাজধানী আনহিলবার, রোহিলখণ্ড, মানবা প্রভৃতি অঞ্চল জয় করেন। তিনি ছিলেন উত্তর ভারতের শেষ শক্তিশালী হিন্দু রাজা। তিনি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন। প্যারা করে ভারতে তুর্কি আক্রমণের পূর্বে প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য রাজপুত রাজবংশগুলির মধ্যে অন্যতম ছিল গুজরাটের চালুক্য বংশ। এর রাজধানী ছিল আনহিলবার। চালুক্যগণ আজমিরের চৌহানদের সঙ্গে দীর্ঘ সংগ্রামে লিপ্ত হওয়ার ফলে তাদের শক্তি হ্রাস পায়। তাদের দুর্বলতার সুযোগে মালব, মেবার প্রভৃতি অঞ্চল চালুক্য রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন জয় সিংহ। প্যারা করে প্রতিহার বংশের অবসান ঘটিয়ে গাহড়বাল বংশীয় চন্দ্রদেব 1090 খ্রিস্টাব্দে কনৌজে গাহড়বাল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি জব্বলপুরের কলচুরিদের কাছ থেকে এলাহাবাদ, বারাণসী এবং রাষ্ট্রকূটদের কাছ থেকে পাঞ্চাল অধিকার করেন। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গোবিন্দ চন্দ্র। তিনি তার সামরিক শক্তির সাহায্যে উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ অঞ্চল জয় করে নিজ অধিকারে আনেন। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সময় কনৌজের রাজা ছিলেন জয়চন্দ্র। তিনি ছিলেন এই বংশের শেষ রাজা। তিনি পৃথ্বীরাজের সঙ্গে শত্রুতাবশত 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে সব ধরনের সহায়তা করেন। ফলে পৃথ্বীরাজ যুদ্ধে পরাজিত নিহত হন। পরবর্তীকালে জয়চন্দ্র মোহাম্মদ ঘুরির হাতে পরাজিত ও নিহত হন 1194 খ্রিস্টাব্দ। প্যারা করে দেখো, যশ বর্মন খ্রিস্টীয় নবম শতকে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের উল্লেখযোগ্য শক্তিশালী রাজা ছিলেন পরমাদেব। এই বংশের শেষ রাজা ছিলেন পেরামল। তার আমলে মাহোরা ও কালিঞ্জর চান্দেল্য রাজ্যের অন্তর্ভুক্ত হয়। শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক চান্দেল্য বংশীয় রাজাদের আমলে নির্মিত খাজুরাহের স্থাপত্য সুষমা মণ্ডিত মন্দিরগুলি শিল্প রসিকদের বিস্ময় সৃষ্টি করে। প্যারা করে খ্রিস্টীয় দশম শতকে গোদাবরী ও নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা লক্ষণ চেদি বংশের প্রতিষ্ঠা করেন। অবশ্য পরবর্তীকালে পারমার নামে অপর একটি রাজপুত বংশ চেদিদের রাজ্য অধিকার করে নেয়। খ্রিস্টীয় একাদশ শতকে প্রতিহার ও চেদি রাজ্যের উপর পারমার বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ 1118 থেকে 1080 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা, সুশাসক ও সংস্কৃতির অনুরাগী। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল ভোজ হ্রদ খনন, ধারাবর্ষ বা ধারার সংস্কৃত বিদ্যালয় প্রতিষ্ঠা। ভোজের মৃত্যুর পরই পারমার বংশ দুর্বল হয়ে পড়ে। উপরোক্ত রাজপুত শক্তিগুলি ছাড়াও আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত শক্তির অস্তিত্ব ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মধ্যপ্রদেশের জব্বলপুরের কলচুরি বংশ, রাজস্থানের কাথিয়াবাড়ের সোলাঙ্কি বংশ প্রভৃতি। রাজপুত জাতিগুলি যেন ভারতের ইতিহাসে উল্কার মতো তীব্রভাবে জ্বলে উঠেছিল, কিন্তু উত্তর ভারতে তখন কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। নিজেদের মধ্যে অন্তবিরোধের ফলে তাদের শক্তি ক্ষয় হয়।
সেই সুযোগে তুর্কি আক্রমণকারীরা উত্তর ভারত আক্রমণ করলে রাজপুত শক্তিগুলি একে একে পতন ঘটে। এই ছিল আদি মধ্যযুগে ভারতের রাজপুত জাতির উত্থান ও সেই সংক্রান্ত বিতর্কের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলি তোমরা দেখে নিও। আর যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি এখনো দিতে পারিনি, খুব দ্রুত তোমাদের সামনে তার অ্যান্সার নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।